রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা জীব ও অণুসমূহের প্রথম ক্লাসটা নিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাস, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কার্বোহাইড্রেট নিয়ে আজকে কথা বলবো। মিষ্টি ফলে, মধুতে এবং রক্তে পাওয়া যায় যে কার্বোহাইড্রেটটা, যে সুগারটা, তাকে গ্লুকোজ বলে। এবং ইম্পর্টেন্সের দিক দিয়ে গ্লুকোজ কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। আমরা এই গ্লুকোজেরই আজকে প্রস্তুতি এবং বিভিন্ন ধর্ম, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। ডি প্লাস গ্লুকোজ, গ্লুকোজের ছবিটা যদি আমরা দেখি, গঠন সংকেতটা যদি দেখি, তাহলে গ্লুকোজের ছবিটা এই হলো গ্লুকোজের স্ট্রাকচার। আমরা এই গ্লুকোজটার, এই যে গ্লুকোজ, এর সাধারণ সংখ্যা C6H12O6, এরই প্রস্তুতি, ধর্ম, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এর যদি উৎসের কথা ভাবি যে কোথায় এটা পাওয়া যায়, তো মনে রাখবে এটা পাকা ফল, মিষ্টি ফলে সাধারণত পাওয়া যায়, মানুষের রক্তে পাওয়া যায় এবং বহুমূত্র রোগে যারা আক্রান্ত তাদের রক্তে অধিক পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। সুতরাং এর উৎস নিয়ে আমরা প্রথম উৎসটা মনে রাখার চেষ্টা করব। যেমন এর সঙ্গে দেখো, এটা একটা CHO গ্রুপ আছে আর এর মধ্যে 6টা কার্বন আছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে আর এর মধ্যে CHO গ্রুপ আছে। সেই জন্য এটি একটি কি বলতো, এটি একটি অ্যালডোহ্যাক্সোস, ঠিক আছে। এবং এর প্রধান যে উৎসটা, সেটা মনে রাখবে মিষ্টি ফলে একে বেশি পাওয়া যায়। মিষ্টি ফল, একে মধুতে পাওয়া যায় আর রক্তে পাওয়া যায়, রক্তে, ঠিক আছে। বহুমূত্র রোগে আক্রান্ত যারা, বহুমূত্র রোগীর রক্তে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া একে কিন্তু আঙ্গুরে পাওয়া যায়, আঙ্গুর ফলে, আঙ্গুরে পাওয়া যায়। তাই একে কি বলে বলো তো? একে দ্রাক্ষা শর্করা বলা হয়, দ্রাক্ষা শর্করা বলে। বোঝা গেছে? এই হলো এর উৎস। তাহলে আজকে যে গ্লুকোজ, যে সুগারটা নিয়ে আমরা কথা বলছি, তার নাম ডি প্লাস গ্লুকোজ। এটি একটি অ্যালডোহ্যাক্সোস। এটা মিষ্টি ফলে পাওয়া যায়, মধু, রক্তে পাওয়া যায়, বহুমূত্র রোগে যারা আক্রান্ত তাদের রক্তে বেশি করে থাকে এবং আঙ্গুরে পাওয়া যায় বলে একে দ্রাক্ষা শর্করা বলে। এবার এক্ষেত্রে যদি আমরা দেখি এর কনফিগারেশনে, দেখো সর্বোচ্চ C5 এর কনফিগারেশনটা ডিগ্লিসারেলডিহাইডের মতন। তো C5 এর কনফিগারেশন ডিগ্লিসারেলডিহাইডের মতন। গ্লিসারেলডিহাইডের মতো। তাই একে কি বলে বলো? ডি গ্লুকোজ বলা হয়, ডি গ্লুকোজ বলে। আবার মনে রাখবে এর যে দ্রবণ দক্ষিণাবর্তী, তাই একে কি বলে বলো তো? ড্যাক্ট্রস বলে। এই হলো এর উৎস এবং এই হলো এর কনফিগারেশন সংক্রান্ত ছোট্ট একটা টপিক মনে রাখতে হবে। তাহলে যে সুগারটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছি তার নাম হলো ডি প্লাস গ্লুকোজ এবং এর গঠন সংকেতটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে এর মধ্যে 6টা কার্বন এবং একটা CHO গ্রুপ থাকায় একে অ্যালডোহ্যাক্সোস বলা হয়। মধু, রক্তে, মিষ্টি ফলে পাওয়া যায়, আঙ্গুরে পাওয়া যায় বলে একে দ্রাক্ষা শর্করা বলা হয়।
সর্বোচ্চ অপ্রতিসম কার্বনের কনফিগারেশন ডি গ্লিসারলডিহাইডের মতন হওয়ায় একে বলা হয় ডি গ্লুকোজ। আর গ্লুকোজের জলীয় দ্রবণ দক্ষিণাবর্তী হয় ডেক্সট্রোরেটরি হয় একে ড্যাক্ট্রোজ বলে। ডি গ্লুকোজের প্রস্তুতি, আমরা দু ধরনের প্রস্তুতি নিয়ে কথা বলবো, একটা পরীক্ষাগার প্রস্তুতি আর একটা শিল্প প্রস্তুতি। তো পরীক্ষাগার প্রস্তুতি যেটা, সেটা আমরা তৈরি করি ইক্ষু শর্করা থেকে। ইক্ষু শর্করা থেকে, এবং এই প্রস্তুতিটাকে আমরা পরীক্ষাগার প্রস্তুতি বলি। পরীক্ষাগার প্রস্তুতি। কি করা হয়? ইক্ষু শর্করার অ্যালকোহলীয় দ্রবণে ইক্ষু শর্করার অ্যালকোহলীয় দ্রবণ লঘু HCl যোগ করে প্রায় 50 থেকে 60 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়। ফলে কি হবে বলো তো? লঘু শর্করার অ্যালকোহলীয় দ্রবণে যদি লঘু HCl দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজ, এই লাইনটা মনে রাখবে, লাইনটা কাজে লাগে। গ্লুকোজ সমমোলার কথাটাকে মনে রাখবে। ফ্রুক্টোজ উৎপন্ন হয়, C12। আমরা যদি লঘু HCl দিয়ে উত্তপ্ত করি 50 থেকে 60 ডিগ্রি সিতে, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ বিক্রিয়াটা মনে রাখবে। একে মনে রাখবে, অ্যালকোহলীয় দ্রবণে ফ্রুক্টোজ অপেক্ষা, ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা মনে রাখবে, ফ্রুক্টোজ অপেক্ষা গ্লুকোজের দ্রাব্যতা খুব কম। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কথা এটা, গ্লুকোজের দ্রাব্যতা খুব কম, মনে থাকবে। ফলে এই দ্রবণকে যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ শীতল করলে কি হবে? গ্লুকোজ কেলাসিত হবে। কেলাসিত হয় এবং পরিস্রাবণ পদ্ধতিতে গ্লুকোজ সংগ্রহ করা হয়। এই হলো পরীক্ষাগারে প্রস্তুতি, গ্লুকোজ সংগ্রহ করা হয়। এই হলো পরীক্ষাগারে প্রস্তুতির ছোট্ট একটা স্টেটমেন্ট, মনে রাখবে। ইক্ষু শর্করা অ্যালকোহলীয় দ্রবণে যদি লঘু HCl দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এবং যেহেতু এই লাইনটাকে মনে রাখবে, অ্যালকোহলীয় দ্রবণে ফ্রুক্টোজ অপেক্ষা গ্লুকোজের দ্রাব্যতা কম। এই দ্রাব্যতার তারতম্যটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? দ্রবণকে শীতল করলে গ্লুকোজ কেলাসিত হয়, যাকে পরিস্রাবণ পদ্ধতিতে আমরা সংগ্রহ করি। অন্যদিকে আমরা যদি শিল্প প্রস্তুতি দেখি, তাহলে আমরা স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি করে থাকি শিল্প প্রস্তুতিতে। স্টার্চ থেকে, আর এটা হলো শিল্প প্রস্তুতি। কি করা হয়? স্টার্চকে লঘু H2SO4 সহ 2 থেকে 3 ATM ও 120 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়, এবং উত্তপ্ত করলে গ্লুকোজ পাওয়া যাবে। যেমন C6
H10O5, এটা হলো স্টার্চের সাধারণ সংকেত। স্টার্চের সাথে যদি আমরা লঘু HCl লঘু সালফুরিক অ্যাসিড মিশিয়ে 120°C উত্তপ্ত করি 2 থেকে 3 ATM চাপে, তাহলে গ্লুকোজ পাওয়া যাবে। এই হলো একটা সোজা পদ্ধতি। বাণিজ্যিকভাবে আমরা এভাবে গ্লুকোজ তৈরি করে থাকি। তাহলে গ্লুকোজ পদ্ধতির এই হলো, আবার বলছি, স্টার্চ থেকে আমরা খুব সহজে শিল্প পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আমরা গ্লুকোজ তৈরি করে থাকি। স্টার্চের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে লঘু সালফুরিক অ্যাসিডের 120°তে উত্তপ্ত করলে স্টার্চ আর্দ্র বিশ্লেষণ হবে এবং গ্লুকোজ পাওয়া যাবে। তোমরা বলতে পারবে যে গ্লুকোজ, আমরা যে গ্লুকোজ নিয়ে আজকে কথা বলছি, তো গ্লুকোজ দক্ষিণাবর্তী না বামাবর্তী? গ্লুকোজের ভৌত ধর্ম, গ্লুকোজ সাদা কেলাসাকার একটা পদার্থ, মনে রাখবে, সাদা কেলাসাকার, এবং গ্লুকোজের গলনাঙ্ক প্রায় 146°C, এবং গ্লুকোজ জলে অধিক দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে স্বল্প বা অদ্রাব্য। মনে রাখবে, জৈব দ্রাবে স্বল্প দ্রাব্য অথবা অদ্রাব্য। গ্লুকোজের রাসায়নিক ধর্ম খুব ইম্পর্টেন্ট, ভালো করে বিক্রিয়াগুলো মনে রাখবে। গ্লুকোজের রাসায়নিক ধর্ম আমরা বিভিন্ন ক্যাটাগরি, বিজারণ ধর্ম ইত্যাদি ক্যাটাগরিতে বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথম ক্যাটাগরিতে আমরা দেখব এর বিজারণ, এবং গ্লুকোজের দু ধরনের বিজারণ আমাদের এখানে আছে। আমরা দু ধরনের বিজারণের কথা মনে রাখবো, যেমন মৃদু বা মধ্যম বিজারণ। কি দিয়ে ঘটানো হয়? সোডিয়াম অ্যামালগাম বা সোডিয়াম বোরোহাইড্রাইড বা নিকেল হাইড্রোজেন ইত্যাদি দ্বারা ঘটানো হয়। মনে থাকবে কথাটা। এবং কি উৎপন্ন হয়? সরবিটল উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো মনে রাখার ক্ষেত্রে মনে রাখবে এইভাবে গ্লুকোজের সংকেতটাকে সংক্ষিপ্ত আকারে আমরা লিখব। এদের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি বিজারিত করা যায়, যেমন মনে করো সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিজারিত করছি, শুধুমাত্র এই গ্রুপটা বিজারিত হবে, বাকি জায়গাগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং এইভাবে মনে রাখতে হয়, শুধু CHO গ্রুপটা CHOH হবে এবং বাকি অংশটার কোনো পরিবর্তন হবে না। ফলে মনে রাখা অনেক সহজ, শুধু CHO গ্রুপটা CHOH হবে। এবং এই যৌগটাকে সরবিটল বলা হয়, সরবিটল। ঠিক আছে। অন্যদিকে আমরা যদি তীব্র বিজারণের কথা বলি, তীব্র বিজারণ, সেক্ষেত্রে লাল ফসফরাস আর HI দ্বারা বিজারণটা ঘটানো হয়। এবং এক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সেটা হলো অ্যানহেক্সেন ও 2-আয়োডো, মনে রাখবে, অ্যানহেক্সেন ও 2-আয়োডোহেক্সেন উৎপন্ন হয়। এটা হলো তীব্র বিজারণ। এটা হলো বিক্রিয়াটা লিখি। লাল ফসফরাস আর HI দ্বারা যদি বিজারিত করা যায় তাহলে কি হবে বলো তো? তীব্র বিজারণ বলেছি, অ্যানহেক্সেন উৎপন্ন হবে আর 2-আয়োডোহেক্সেন উৎপন্ন হবে। CH3 CH2 3 CHI CH3, 2-আয়োডোহেক্সেন, আর তৈরি হবে অ্যানহেক্সেন। এই
এই দুটো, এটা হলো এর বিজারণ, গ্লুকোজের বিজারণ, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে। এটা এন হেক্সেন, আরেকটা এটা 2 আয়োডোহেক্সেন, এবং এই হলো গ্লুকোজের বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, বোঝা গেছে তো? শুধু চেঞ্জটা মনে রাখবে, সোডিয়াম অ্যামালগাম বা সোডিয়াম বরোহাইড্রাইড বা হাইড্রোজেন নিকেল দিয়ে বিজারিত করলে শুধু এই জায়গাটুকু CH2H হবে, কোনো পরিবর্তন আর বাকি বডিতে হবে না। কিন্তু তীব্র বিজারক যদি ব্যবহার করি তাহলে সম্পূর্ণটাই ভেঙে যাবে এবং 2 আয়োডোহেক্সেন আর উৎপন্ন হবে এন নর্মাল হেক্সেন। আমরা জারণ দেখব, গ্লুকোজের জারণ, এবং গ্লুকোজের জারণ 3 ধরনের জারণ হয়। যার প্রথম যে জারণটা, গ্লুকোজের প্রথম জারণ মনে রাখবে মৃদু জারণ। আমরা মৃদু জারণ কী দিয়ে ঘটাবো? ব্রোমিন জল দ্বারা ঘটাবো, ব্রোমিন জল। এবং এক্ষেত্রে মৃদু জারণের ক্ষেত্রে ব্রোমিন জল দ্বারা ঘটানো হয়, এবং যেটা উৎপন্ন হয় সেটা মনে রাখবে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড গঠন, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, বিক্রিয়াটা যদি আমরা দেখি, এর সাথে যদি ব্রোমিন জলের বিক্রিয়া ঘটানো হয় তাহলে মৃদু জারণ হবে, এবং যেই জায়গাটুকু চেঞ্জ হবে সেই জায়গাটুকু মনে রাখবে, শুধু CHO জায়গাটা চেঞ্জ হবে এবং সেটা COOH হবে, বাকি কোথাও কোনো পরিবর্তন হবে না। ফলে মনে রাখা অনেক সহজ, এই চেঞ্জটা হবে, এবং এর নাম গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড। অন্যদিকে আমরা যদি মধ্যম জারণ ঘটাই, মধ্যম জারণ, বোঝা গেছে তো? সহজ আছে জিনিসগুলো, কি সহজ আছে না? ঠিক আছে, মধ্যম জারণ যদি ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে মধ্যম জারণটা ঘটাই, গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা, এবং সেক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সেটা হলো গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড। গ্লুটারিক অ্যাসিডের আরেকটা নাম আছে, বলতে পারবে? গ্লুটারিক অ্যাসিডের আরেকটা নাম হলো শেকারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড বা শেকারিক অ্যাসিড, শেকারিক অ্যাসিড। এবং বিক্রিয়াটা যদি দেখি, এই হলো গ্লুকোজ, গ্লুকোজকে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড দিই, গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে তৈরি হবে গ্লুকারিক অ্যাসিড বা শেকারিক অ্যাসিড। সেক্ষেত্রে মনে রাখবে দুটো গ্রুপ, CHO এবং নিচের গ্রুপটা দুটোই জারিত হবে, এবং কি উৎপন্ন হবে? COOH, মাঝের অংশটার কোনো পরিবর্তন হবে না, এবং নিচে COOH, এই দুটো গ্রুপ চেঞ্জ হবে। ফলে মনে রাখা সহজ, এর নাম হলো শেকারিক অ্যাসিড বা গ্লুটারিক অ্যাসিড, লিখে রেখেছি। আমরা যদি তৃতীয় ক্যাটাগরি দেখি, তীব্র জারণ, তীব্র জারণ, এবং সেক্ষেত্রে মনে রাখবে তীব্র জারণের ক্ষেত্রে আমরা যে পার আয়োডিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ঘটাই, পার আয়োডিক অ্যাসিড, HiO4, মনে রাখবে একে পার আয়োডিক অ্যাসিড বলে, পার আয়োডিক অ্যাসিড। মনে থাকবে। এবং কি উৎপন্ন হয়? উৎপন্ন হবে ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড ও ফর্মালডিহাইড। বিক্রিয়াটা যদি দেখি, দেখো একে যদি পার আয়োডিক অ্যাসিড দ্বারা জারিত করা যায় তাহলে সম্পূর্ণরূপে জারিত হবে, এবং ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইড উৎপন্ন হবে। এই হলো গ্লুকোজের জারণ বিক্রিয়াগুলো। ফলে গ্লুকোজের জারণ 3 রকম হয়, খুব সহজ। আমরা মনে রাখার সুবিধার জন্য মৃদু জারণ, মধ্যম জারণ এবং তীব্র জারণ 3টা ভাগে ভাগ করে নিলাম।
ব্রোমিন জল দিয়ে জারিত করলে গ্লুকোনিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে জারিত করলে সেকারিক অ্যাসিড বা গ্লুটারিক অ্যাসিড, এবং আরও পাওয়ারটা বাড়িয়ে যদি দেওয়া যায় পারআয়োডিক অ্যাসিড, সেক্ষেত্রে ফর্মিক অ্যাসিড বা ফর্মালডিহাইড উৎপন্ন হয়। তোমরা বলতে পারবে গ্লুকোজের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া উৎপন্ন যৌগটার নাম কি? আমরা এবার গ্লুকোজের দ্রুত বিক্রিয়া দেখব। দ্রুত বিক্রিয়া, তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া দ্রুত বিক্রিয়া। এবং দ্রুত বিক্রিয়াগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথম যেটা সেটা হলো HCN এর সঙ্গে, হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে। এবং হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে যদি দ্রুত বিক্রিয়া দেখি তাহলে মনে রাখবে সহজ আছে বিক্রিয়াগুলো। এর সাথে যদি HCN এর বিক্রিয়া ঘটানো হয় দ্রুত বিক্রিয়া, আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পড়েছি তো, এক্ষেত্রে কী হবে, হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে আর CN এই কার্বনটার সাথে লিঙ্ক হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে সহজে আমরা কিন্তু এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি। এবং যেই জায়গাটুকু চেঞ্জ হবে সেই জায়গাটুকু শুধু মনে রাখতে হবে, এই জায়গাটা এটা হবে এবং বাকি যা আছে তাই থাকবে। ফলে উৎপন্ন যৌগটার নাম হবে গ্লুকোজ সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন। এই অন্যদিকে আমরা যদি দ্রুত বিক্রিয়া HCN এর পর আমরা যদি দেখি হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে NH2OH এর সঙ্গে, সেক্ষেত্রে কি হবে বিক্রিয়াটা দেখে নিব। CH2OH এর সাথে যদি হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটানো যায়, দ্রুত যৌগ গঠন এবং জলের অণুর অপসারণ হবে, এখান থেকে হাইড্রোজেন H2 আর অক্সিজেন বেরিয়ে যাবে, ফলে এই যৌগটা উৎপন্ন হবে। এই কি হলো, এই গ্রুপটা এটাতে কনভার্ট হলো। এর নাম কি? গ্লুকোজ অক্সি। গ্লুকোজ অক্সি বোঝা গেছে। এই হলো HCN এর সঙ্গে দ্রুত যৌগ তৈরি করবে, গ্লুকোজ সায়ানোহাইড্রিন তৈরি করবে, এবং হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিন তৈরি হবে। এবং চেঞ্জগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কোন জায়গাটা কীরকম চেঞ্জ হচ্ছে। দ্রুত যৌগ গঠনে ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিন, এবং এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে। এবং এক্ষেত্রে কি উৎপন্ন হয়? অসাজন উৎপন্ন হয়, অসাজন গঠন। বিক্রিয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমরা গ্লুকোজের সাথে যদি অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের বিক্রিয়া ঘটায়, এটা অতিরিক্ত মনে রাখবে। অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়, দুটো কার্বন অংশগ্রহণ করবে, 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বন। ফলে এখানে 4টা কার্বন আছে, সেখান থেকে 3টা কার্বন হবে এবং 1 নম্বর আর 2 নম্বর কার্বন অংশগ্রহণ করবে, এবং অক্সিজেন আর এই NH2 H2 জল হিসাবে বেরিয়ে যাবে, আর এই নাইট্রোজেনটা দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে। ফলে উৎপন্ন যৌগটা এরকম হবে। যেহেতু দুটো কার্বন অংশগ্রহণ করলো, ফলে এখানে 4টা কার্বনের মধ্যে 3টা কার্বন অবশিষ্ট থাকবে। এবং গ্লুকোজ থেকে উৎপন্ন এই অসাজনকে বলা হয় গ্লুকাসজন। মনে থাকবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়াটা মনে রাখবে। অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের সাথে যদি গ্লুকোজের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে দ্রুত যৌগ তৈরি হবে। দুটো কার্বন, 1 নম্বর এবং 2 নম্বর কার্বন বিক্রিয়া অংশগ্রহণ করে, সেক্ষেত্রে উৎপন্ন যৌগটাকে বলা হয় গ্লুকাসজন। এই হলো গ্লুকোজের বিজারণ বিক্রিয়াগুলো। 3টা ভাগে আমরা ভাগ করি, 3টা ভাগ। প্রথম যেটা HCN এর সঙ্গে বিক্রিয়ায় গ্লুকোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন হলো, দ্বিতীয়
হাইড্রক্সিল অ্যামিনের সাথে, সেখানে গ্লুকোজ অক্সিম তৈরি হলো। এবং তৃতীয় বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া যেটা বলা হলো, এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি দেখছি, অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা ঘটে এবং সেক্ষেত্রে গ্লুকোজোজন উৎপন্ন হয়। বিজারণ ধর্ম, গ্লুকোজের বিজারণ ধর্ম আছে, গ্লুকোজ বিজারিত করতে পারে, যেমন গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করে, টলেন্সকেও বিজারিত করে। টলেন্স বিকারককে ধাতব এজি তে বিজারিত করে। মনে থাকবে? তাহলে আমরা এখন বিজারণ ধর্ম পড়ছি। একে যদি টলেন্স ফেলিংয়ের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, আমরা যদি টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া ঘটাই, টলেন্স বিকারকের সংক্ষিপ্ত রূপ লিখলাম, তো মনে রাখবে এটা কি করবে, টলেন্সকে ধাতব সিলভারে বিজারিত করবে, ফলে কালো বা ধূসর অধক্ষেপ পড়বে। মনে থাকবে, কালো বা ধূসর অধক্ষেপ। আর নিজে জারিত হবে গ্লুকোনিক অ্যাসিডে। মনে থাকবে তো, নিজে জারিত হবে গ্লুকোনিক অ্যাসিডে এবং ধাতব সিলভারে বিজারিত করবে, ফলে কালো। এর ফলে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটাকে চয়েস করব। অন্যদিকে ফেলিং, মনে রাখবে, অন্যদিকে ফেলিং বা বেনেডিক্ট বা মনে রাখবে ফেলিং বা বেনেডিক্ট বা সেক্ষেত্রে মনে রাখবে বারফয়েড, বারফয়েডের বিকারককে লাল সিউওতে বিজারিত করে। মনে থাকবে তো, এই তিনটা বিকারকের কথা বললাম, তিনটারই কেমিক্যাল জায়গাটা যেটা চেঞ্জ সেটা একই হয়, ফলে ফেলিং বা বেনেডিক্ট বা বারফয়েডের বিকারককে লাল কিউপ্রাস অক্সাইডে বিজারিত করে এবং নিজে গ্লুকোনিক অ্যাসিডে জারিত হয়। সহজ আছে বিক্রিয়াগুলো, চেঞ্জটা শুধু মনে রাখলে হয়ে গেল। এদের মধ্যে তিনটা বিকারকের যে জায়গাটুকু অংশগ্রহণ করে সেটা হলো সিইউও, মনে থাকবে। এবং যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে সিইউওকে এরা কী করবে, এদের মধ্যে যে কোনো একটা ফেলিং বলো, বেনেডিক্ট বলো, যাই বলো, কী করবে, লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে বিজারিত করবে আর নিজে গ্লুকোনিক অ্যাসিডে জারিত হবে। এই হলো গ্লুকোজের বিজারণ ধর্মের বিক্রিয়া, খুব সহজ আছে। নিজে গ্লুকোনিক অ্যাসিডে জারিত হবে আর এদের লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে বিজারিত করবে। এবং এক্ষেত্রে এই বিক্রিয়াটার সাহায্যে আমরা যেমন বেনেডিক, এটা কিন্তু ফ্রুক্টোজ এই বিক্রিয়াটা করে না, ফলে পরবর্তীতে আমরা পার্থক্যকরণের ক্ষেত্রে বেনেডিক, বারফয়েড এই বিকারকগুলো ব্যবহার করে বিভিন্ন গ্লুকোজের সাথে সুক্রোজ, ফ্রুক্টোজ ইত্যাদির পার্থক্য আমরা করতে পারি। তোমরা বলতে পারবে আমরা যে পড়লাম বিক্রিয়াগুলো, তাতে পারায়োডিক অ্যাসিডের সঙ্গে গ্লুকোজের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন প্রতিষ্ঠা। আমরা এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তো গ্লুকোজের সঠিক গঠনটা কীরূপ, বদ্ধ শৃঙ্খল না মুক্ত শৃঙ্খল, এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দুটোরই পক্ষে বিপক্ষে কিন্তু নানা ধরনের যুক্তি আছে। প্রথমে আমরা গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। যেমন আমরা প্রথম যদি দেখি, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের ভিত্তিতে যদি দেখি, তাহলে গ্লুকোজের আণবিক যে সংকেত, গ্লুকোজের নানান পরীক্ষায় গ্লুকোজের আণবিক সংকেত যে পাওয়া গেছে সেটা হলো C6H12O6। ঠিক আছে, আমরা পরের যুক্তি যদি দেখি তাহলে দেখব যে গ্লুকোজ কি করে,
দেখেছি আমরা, এবং যে বিক্রিয়াগুলো, রাসায়নিক বিক্রিয়াগুলো যে আমরা পড়লাম, সেই বিক্রিয়াগুলোর সাহায্যে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। নিশ্চয়ই মনে আছে তোমাদের যে লাল ফসফরাস এইচআইয়ের সঙ্গে বিক্রিয়া কি তৈরি হয়েছিল, যেহেতু লাল ফসফরাস এবং এইচআই দ্বারা গ্লুকোজ কিসে পরিণত হয় বলো তো? গ্লুকোজ এন হেক্সেনে পরিণত হয়, এন হেক্সেন, তাই তো নিশ্চয় মনে আছে, এন হেক্সেনে পরিণত হয়। এবং এই বিক্রিয়াটা কি নির্দেশ করে? এই বিক্রিয়াটা নির্দেশ করে যে গ্লুকোজের মধ্যে তাহলে নিশ্চয়ই 6টা কার্বন মুক্ত শৃঙ্খলে যুক্ত আছে। অতএব কি 6টি কার্বন মুক্ত শৃঙ্খলে যুক্ত। মনে থাকবে নিশ্চয়ই। পরের যুক্তি যদি আমরা দেখি, তাহলে গ্লুকোজের সাথে বলো তো, ব্রোমিন জলে গ্লুকোজের সাথে যদি আমরা HCN এর বিক্রিয়া ঘটাই, HCN বা হাইড্রোক্সিলামিন, তাহলে HCN এর সঙ্গে কি করে? যুত যৌগ গঠন করে। আমরা পড়েছি HCN এর সঙ্গে বিক্রিয়া যুত যৌগ গঠন করে। তাহলে যুত যৌগ যদি গঠন করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা কার্বনিল গ্রুপ আছে। অতএব কার্বনিল গ্রুপ বর্তমান, কার্বনিল গ্রুপ বর্তমান। বোঝা গেছে নিশ্চয়ই। গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, যেহেতু গ্লুকোজ লাল ফসফরাস এইচআইয়ের সঙ্গে বিক্রিয়া করে এন হেক্সেন তৈরি করে, তাহলে 6টা কার্বন মুক্ত শৃঙ্খলে যুক্ত। মনে থাকবে কথাটা, মুক্ত শৃঙ্খলে যুক্ত আছে। অন্যদিকে যেহেতু HCN এর সঙ্গে যুত যৌগ গঠন করে, সুতরাং আমরা বলবো এর মধ্যে কার্বনিল গ্রুপ বর্তমান, কার্বনিল গ্রুপ বর্তমান। বোঝা গেছে নিশ্চয়ই। এবার কার্বনিল, যেহেতু এটা ব্রোমিন জলকে জারিত, ব্রোমিন জল দ্বারা জারিত হয়, ব্রোমিন জল দ্বারা জারিত হয় কার্বনিল গ্রুপটা, ব্রোমিন জল দ্বারা জারিত হয়। তাহলে ব্রোমিন জল দ্বারা যদি জারিত হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো কার্বনিল গ্রুপটা হলো একটা অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ বর্তমান, এবং অ্যালডিহাইড গ্রুপটা প্রান্তে অবস্থিত, কারণ মাঝে অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে না, প্রান্তে অবস্থিত। যুক্তিগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আবার আমরা দেখব অ্যাসিড এনহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড এনহাইড্রাইডের সঙ্গে পেন্টা অ্যাসিটেট উৎপন্ন করে, পেন্টা অ্যাসিটেট। মনে থাকবে, যেহেতু পেন্টা অ্যাসিটেট উৎপন্ন করে, ফলে অবশ্যই এর মধ্যে 5টি OH গ্রুপ বর্তমান, 5টি OH গ্রুপ বর্তমান। বোঝা গেছে। আর সেই সঙ্গে কি বলা যাবে, যেহেতু পেন্টা অ্যাসিটেট তৈরি করে, একটা OH গ্রুপ থাকলে মনো অ্যাসিটেট তৈরি করে। যেহেতু পেন্টা অ্যাসিটেট তৈরি করে, তাহলে ওই যৌগটার মধ্যে, গ্লুকোজের মধ্যে কি বলো তো, গ্লুকোজের মধ্যে কটা OH আছে? 5টা OH আছে। আর যেহেতু গ্লুকোজ স্থিতিশীল, মনে রাখবে গ্লুকোজ যথেষ্ট স্থিতিশীল, এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে 5টি OH ভিন্ন কার্বনের সাথে যুক্ত, ভিন্ন কার্বনে যুক্ত। সেই সঙ্গে মনে রাখবে গ্লুকোজের মধ্যে একটা প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে, গ্লুকোনিক অ্যাসিড, গাঢ় HNO3 দ্বারা গ্লুকোজ ও গ্লুকোনিক অ্যাসিড দুটোই কিন্তু কি তৈরি করে? স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে। স্যাকারিক অ্যাসিড গঠন করে, মনে থাকবে। আর এই ঘটনা প্রমাণ করে এর মধ্যে একটা CH2OH গ্রুপ আছে, এবং এটা অবশ্যই প্রান্তে থাকবে। এই হলো গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনের যুক্তি। তাহলে বলো তো, গ্লুকোজের যে বিভিন্ন পরীক্ষা আমরা জানতে পেরেছি, গ্লুকোজের আণবিক সংকেত হলো এটা, এবং গ্লুকোজের মধ্যে 6টা কার্বন মুক্ত শৃঙ্খলে যুক্ত আছে। তাহলে মুক্ত শৃঙ্খলে যদি যুক্ত থাকলে 6টা কার্বন মুক্ত শৃঙ্খলে যুক্ত করি, 2, 3, 4, 5, 6, অসুবিধার কিছু নেই। ঠিক আছে। এবার বলছে গ্লুকোজে HCN এর সঙ্গে যেহেতু যুত যৌগ তৈরি করে, ফলে এর মধ্যে একটা কার্বনিল গ্রুপ বর্তমান, এবং যেহেতু ব্রোমিন জলের সঙ্গে সেটা জারিত হয়, ব্রোমিন জল দ্বারা জারিত হয়, অবশ্যই কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপ। আর অ্যালডিহাইড গ্রুপ সবসময় প্রান্তে থাকে, তাহলে প্রান্তে আমি অ্যালডিহাইড গ্রুপ বানালাম।
এবার বলছে যেহেতু অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে বিক্রিয়া করে পেন্টা অ্যাসিডেট গঠন করে, ফলে এই যৌগটার মধ্যে 5টা OH গ্রুপ আছে এবং গ্লুকোজ তাপে যথেষ্ট স্থিতিশীল হওয়ায় 5টা ভিন্ন কার্বনে 5টা OH গ্রুপ আছে। তাহলে 5টা ভিন্ন কার্বনে আমি 5টা OH যুক্ত করছি। পাঁচটা OH যুক্ত করলাম। এবার বলছে যেহেতু গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা গ্লুকোজ এবং গ্লুকোনিক অ্যাসিড দুটোই স্যাকারিক অ্যাসিড গঠন করে, ফলে এর মধ্যে একটা CH2OH গ্রুপ আছে এবং মনে রাখবে CH2OH গ্রুপ প্রান্তে থাকবে, মাঝে থাকতে পারে না, ফলে প্রান্তে, এই প্রান্তটা তো অলরেডি ব্লক হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে CH2OH গ্রুপ আছে। বাকি আমরা কি করব, যেহেতু 12টা হাইড্রোজেন আছে, অলরেডি কিছু হাইড্রোজেন লেখা হয়ে গেছে, অবশিষ্ট হাইড্রোজেনগুলো বাকি কার্বনগুলোর সঙ্গে থাকবে। এই সমস্ত যুক্তির সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, গ্লুকোজের, ফলে গ্লুকোজের এই হলো গঠন সংকেত, মুক্ত শৃঙ্খল গঠন সংকেত আমরা সহজে প্রতিষ্ঠা করতে পারি। বোঝা গেছে? যুক্তি দিয়ে বোঝানো, এইভাবে গ্লুকোজের সংকেতটা আমরা তৈরি করে থাকি। তোমরা বলতে পারবে যে গ্লুকোজের সঙ্গে যদি আমরা কি করে প্রমাণ করব যে গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ আছে? মুক্ত শৃঙ্খল গঠন সংকেতের সীমাবদ্ধতা। বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু মুক্ত শৃঙ্খল গঠনটা দিতে পারে না। আমরা সেই জিনিসটা একটু দেখে নিব যে মুক্ত শৃঙ্খল গঠন সংকেতের সীমাবদ্ধতা কোথায়, ত্রুটি কোথায়। যেমন গ্লুকোজ অ্যামোনিয়া বা সোডিয়াম বাইসালফাইড এর সঙ্গে বিক্রিয়া করে না, যৌগ যৌগ গঠন করে না। তো কেন করে না, এর কোনো উত্তর কিন্তু মুক্ত শৃঙ্খল দিতে পারে না। অ্যামোনিয়া বা সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে যৌগ যৌগ গঠন করে না, মনে থাকবে। এবং শীতল অবস্থায় বেশ কিছু প্রশ্ন আছে, যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু যে মুক্ত শৃঙ্খল গঠন সেটা কিন্তু দিতে সমর্থ নয়। যেমন কেন HCN এর সাথে যৌগ যৌগ তৈরি করে, কিন্তু অ্যামোনিয়া বা সোডিয়াম বাইসালফাইড এদের সাথে গ্লুকোজ কেন যৌগ যৌগ গঠন করে না। অথবা শীতল অবস্থায় শিব বিকারকের বেগুনি বর্ণ ফিরে আসে না, মনে থাকবে। এছাড়া গ্লুকোজের, যেমন গ্লুকোজ ডি গ্লুকোজের মিথাইল গ্লুকোসাইড, ডি গ্লুকোজের দুটি আইসোমার মিথাইল গ্লুকোসাইড, মনে রাখবে দুটো মিথাইল গ্লুকোসাইড, ডি গ্লুকোজের দুটি আইসোমার মিথাইল গ্লুকোসাইড, ঠিক আছে। এই মিথাইল ডি গ্লুকোসাইড যে আছে, মিথাইল ডি গ্লুকোসাইড, এই দুটো আইসোমার গ্লুকোসাইড, এরা কিন্তু কি, এই সমস্ত গ্লুকোসাইড দুটো টলেন্স বা ফেলিংকে বিজারিত করে না, বিজারিত করে না, মনে থাকবে। বা এরা কি করে না, এরা HCN অথবা NH2OH এর সঙ্গে যৌগ যৌগ গঠন করে না, ফলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মুক্ত শৃঙ্খল দিতে পারে না। কি, কেন অ্যামোনিয়া বা সোডিয়াম বাইসালফাইডের সাথে যৌগ যৌগ গঠন করে না? শীতল অবস্থায় শিব বিকারকের বেগুনি বর্ণ কেন ফিরে আসে না? ডি গ্লুকোজে যে দুটো আইসোমার মিথাইল ডি গ্লুকোসাইড, এই আইসোমার দুটো কেন টলেন্স ফেলিংকে বিজারিত করতে পারে না? কেন NH3 বা NH2OH এর সঙ্গে যৌগ যৌগ গঠন করতে পারে না? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মুক্ত শৃঙ্খল দিতে পারে না। সে কারণে আমরা গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। ফলে গ্লুকোজের বেশ কিছু ঘটনা বদ্ধ শৃঙ্খল গঠন সমর্থন করে।
বলে গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠন সংকেত। বদ্ধ শৃঙ্খল গঠন সংকেত। সেক্ষেত্রে মনে রাখবে যে গ্লুকোজের প্রকৃতিজাত গ্লুকোজের দুটো স্টিরিও আইসোমার আছে, দুটো স্টিরিও আইসোমার, দুটি স্টিরিও আইসোমার। একটা হলো আলফা ডি গ্লুকোজ, আর একটা হলো বিটা ডি গ্লুকোজ। দুটো স্টিরিও আইসোমারে গ্লুকোজকে পাওয়া যায়। ঠিক আছে, আমরা এই আইসোমার দুটো দেখব দ্রবণে এরা আপেক্ষিক আবর্তন। আলফা ডি গ্লুকোজ মনে রাখবে আলফা ডি গ্লুকোজে আইসোমার আছে। আলফা ডি গ্লুকোজের দ্রবণের মনে রাখবে আপেক্ষিক আবর্তন প্লাস 112 থেকে চেঞ্জ হয় প্লাস 52.7 ডিগ্রিতে স্থির হয়, আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে। আর বিটা ডি গ্লুকোজ দ্রবণের আপেক্ষিক আবর্তন প্লাস 19 ডিগ্রি থেকে চেঞ্জ হয় 52 প্লাস 52.7 ডিগ্রিতে হয়। ফলে এদের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে এবং এই ঘটনাটাকে একে মিউটা রোটেশন বলা হয়। মিউটা রোটেশন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, একটু পরে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। মিউটা রোটেশন বলে। তাহলে গ্লুকোজের দুটো স্টিরিও আইসোমার আছে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এবং এটা জলীয় দ্রবণে মিউটা রোটেশন ঘটনা দেখায়। ফলে এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে বিজ্ঞানী হাওয়ার্ড, মনে রাখবে বিজ্ঞানী হাওয়ার্ড বদ্ধ শৃঙ্খল গঠনের প্রস্তাব করেন। বদ্ধ শৃঙ্খল। এবং হাওয়ার্ডের মতে গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠনটা ঠিক পাইরান বলয়ের মতন গঠন শৃঙ্খল। পাইরান বলয়টা এরকম ঠিক। এই পাইরান বলয়ের মতন মনে থাকবে। আর সে কারণে গ্লুকোজের কি বলা হয়? বদ্ধ শৃঙ্খল গঠনকে মনে রাখবে গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠনকে গ্লুকোপাইরানোস বলা হয়। গ্লুকোপাইরানোস মনে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি যে কি ঘটনা গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠনের সপক্ষে আমরা দিতে পারি। যেমন গ্লুকোজ দুটো স্টিরিও আইসোমারকে, প্রকৃতিজাত গ্লুকোজের দুটো স্টিরিও আইসোমার আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, এবং এদের দ্রবণের আপেক্ষিক আবর্তন আমরা লক্ষ্য করি। যেমন আলফা আইসোমারটা প্লাস 112 থেকে 52.7 ডিগ্রিতে স্থির হয় এবং বিটা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন 19 থেকে বৃদ্ধি পেয়ে প্লাস 52.7 ডিগ্রিতে দাঁড়ায়, এবং এই ঘটনাটাকে বলা হয় মিউটা রোটেশন। ফলে গ্লুকোজের দ্রবণ মিউটা রোটেশন লক্ষ্য করি, যেটা বদ্ধ শৃঙ্খল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, মুক্ত শৃঙ্খল ব্যাখ্যা করতে পারে না। এবং এই সমস্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বিজ্ঞানী হাওয়ার্ড বদ্ধ শৃঙ্খল গঠনের প্রস্তাব করেন এবং তিনি বলেন যে পাইরান বলয়ের মতন গ্লুকোজের একটা বদ্ধ শৃঙ্খল গঠন বর্তমান। এবং এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে C1 ও C5, মনে থাকবে কথাটা, C1 ও C5। আবার আমি বলছি, এক্ষেত্রে বদ্ধ শৃঙ্খল গঠনটা কি হবে? একটি অক্সিজেন ও 5টি কার্বন দ্বারা গঠিত একটি হেটেরোসাইক্লিক বলয়। হেটেরোসাইক্লিক মনে থাকবে,
হেটেরোসাইক্লিক বলের প্রস্তাব করেন। একটি অক্সিজেন পরমাণু থাকবে এবং 5টা থাকবে কার্বন পরমাণু, এবং এক্ষেত্রে 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের একটা লিঙ্কেজ হবে এবং এর ফলে আমরা বদ্ধ শৃঙ্খল গঠনটা পাবো। এবং বদ্ধ শৃঙ্খল গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি, দুটো আইসোমার তৈরি হয় যেখানে কনফিগারেশনে একটা কার্বনের শুধু তফাৎ থাকে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, গ্লুকোজের গঠন এই হলো গ্লুকোজের গঠন। 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6। যখন গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামো তৈরি হয় তখন এই 5 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের যে অক্সিজেন 1 নম্বর কার্বনের লিঙ্ক। বোঝা গেছে? তাহলে বদ্ধ শৃঙ্খল গঠনটার ক্ষেত্রে মাঝের অংশটার কোনো পরিবর্তন হয় না এবং এখান থেকে কিন্তু দুটো আইসোমার তৈরি হয়, যার একটাকে বলা হয় আলফা ডি গ্লুকোপাইরানোস আর একটাকে বলা হয় বিটা ডি গ্লুকোপাইরানোস। আমি চেঞ্জটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি হচ্ছে। এই অক্সিজেনটার সাথে এই কার্বনটা লিঙ্ক করবে, এই কার্বনটা 1 নম্বর কার্বনটা একটা অপ্রতিসম কার্বনে কনভার্ট হয়, ফলে সেক্ষেত্রে গঠনটা এরকম হতে পারে। 1 নম্বর কার্বনটা একটা অপ্রতিসম কার্বনে কনভার্ট হয়ে গেল, বাকি যেটা অংশ আছে এই অংশটার কোনো পরিবর্তন হবে না। মনে রাখবে এই অংশটার কোনো পরিবর্তন কিন্তু হবে না। এই পর্যন্ত ঠিক আছে। এবার এইখানে যে কার্বন আছে এই কার্বনের সাথে এই কার্বনের কিন্তু একটা অক্সিজেন দ্বারা লিঙ্ক হবে, অক্সিজেন দ্বারা লিঙ্ক হবে। বোঝা গেছে? তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন অক্সিজেন দ্বারা লিঙ্ক হলো। এক্ষেত্রে দেখো যেদিকে ওইচটা আছে সেদিকে অক্সিজেন আছে, অর্থাৎ 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কি আছে, কার্বন C1 আর C5 এর অক্সিজেন একই দিকে যদি থাকে, একই দিকে, তাহলে মনে রাখবে একই দিকে যদি থাকে তখন তাকে বলা হবে আলফা ডি গ্লুকোজ। মনে থাকবে তো, আলফা ডি গ্লুকোজ। যেহেতু 5 নম্বর কার্বনে অক্সিজেন যেদিকে আছে 1 নম্বর কার্বনে অক্সিজেন সেই দিকে আছে, এটা হলো আলফা ডি গ্লুকোপাইরানোস বা আলফা ডি গ্লুকোজ। কিন্তু যদি 1 নম্বর এবং 5 নম্বরের কার্বন একই দিকে না থাকে, ভিন্ন দিকে থাকে, তাহলে কি নাম হবে? ভিন্ন দিকে যদি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু তার নাম হবে বিটা, এবং সেক্ষেত্রে কী হবে, শুধু এই দিকে এইচ আর এই দিকে ওইচ ভিন্ন দিকে হয়ে যাবে। ফলে 1 নম্বর কার্বনের যেদিকে ওইচ আছে 5 নম্বর কার্বনের অক্সিজেনটা তার উল্টো দিকে আছে, তখন তার নাম হবে বিটা ডি গ্লুকোজ। ফলে শুধুমাত্র 1 নম্বর এবং আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে কিসে পার্থক্য বলো তো? একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য। সেজন্য এই কার্বনটাকে 1 নম্বর কার্বনটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। মনে থাকবে কথাটা, 1 নম্বর কার্বনটাকে C1কে কি বলা হয়? অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন বলা হয়। শুধু একটা কার্বনের কনফিগারেশনে আলফা এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে পার্থক্য থাকে, এবং এই হলো গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর সপক্ষে যুক্তি। আমরা এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম মিউটার রোটেশন নিয়ে কিছু কথা বলবো। মিউটার রোটেশন, তো তোমরা বলতে পারবে গ্লুকোজের যে বদ্ধ শৃঙ্খল গঠনটা কি, বদ্ধ শৃঙ্খল গঠনের বলয়টা কার সাথে মিল আছে? বদ্ধ শৃঙ্খল গঠনের বলয়টাকে কি ধরনের বলয়ের সাথে সাদৃশ্য থাকে? মিউটার রোটেশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। কাকে বলে বলতে পারবে? মিউটার রোটেশন একটা ঘটনা যেটা আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে দেখা যায়। আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ, যৌগের দ্রবণের আপেক্ষিক আবর্তন, আবর্তনের পরিবর্তন ও শেষে একটি নির্দিষ্ট স্থির মানে বা একটি নির্দিষ্ট মানে
স্থির হওয়ার ঘটনাকে মিউটার রোটেশন বলে। মিউটার রোটেশন বলে। বোঝা গেছে? আবার বলছি, কি আলোক সক্রিয় যৌগের, মনে রাখবে আলোক সক্রিয় যৌগের দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ও শেষে একটা নির্দিষ্ট মানে স্থির হওয়ার ঘটনাকে বলা হয় মিউটার রোটেশন। কোনো আলোক সক্রিয় যৌগের দ্রবণ তৈরি করলে তার দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে এবং পরিবর্তিত হতে হতে একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়, এই ঘটনাটাকে বলা হয় মিউটার রোটেশন। যেমন আমরা জানি গ্লুকোজের দুটো স্টিরিও আইসোমার আছে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এবং এদের আপেক্ষিক আবর্তনের কিন্তু পরিবর্তন হয় এবং আপেক্ষিক আলফা ডি গ্লুকোজ প্লাস 119 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 52.7 ডিগ্রিতে এসে দাঁড়ায়। মিউটার রোটেশনের কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে। মিউটার রোটেশনের বৈশিষ্ট্য, আবার বলছি আপেক্ষিক আবর্তন আমরা দেখেছি তো, ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন হয় এবং এর বৈশিষ্ট্য মনে রাখবে, যেমন সব মনোস্যাকারাইড মিউটার রোটেশন দেখায়। মনোস্যাকারাইড এই ঘটনাটা দেখায়, মনে থাকবে কথাটা। যেমন মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি ডাইস্যাকারাইড এই ধর্মটা দেখায়, ডাইস্যাকারাইড মনে থাকবে। সব মনোস্যাকারাইড মিউটার রোটেশন দেখায়, ডাইস্যাকারাইড দেখায় অ্যাসিড বা ক্ষারের উপস্থিতিতে। অ্যাসিড ক্ষারের উপস্থিতিতে মিউটার রোটেশন বৃদ্ধি পায়, মিউটার রোটেশনের হার বৃদ্ধি পায়, নিশ্চয় মনে থাকবে, হার বৃদ্ধি পায়। সেই সঙ্গে মনে রাখবে আম্লিক বা ক্ষারীয় মাধ্যমে, আম্লিক বা ক্ষারীয় দ্রাবকে মিউটার রোটেশন দেখা যায় না। উষ্ণতা বৃদ্ধিতে মিউটার রোটেশন বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে মিউটার রোটেশন বৃদ্ধি পায়, মনে থাকবে। আর মিউটার রোটেশন কিন্তু বদ্ধ শৃঙ্খলকে সমর্থন করে, বদ্ধ শৃঙ্খলের ধারণা দেয়, তাই তো মিউটার রোটেশন কিন্তু বদ্ধ শৃঙ্খলেরই ধারণা দেয়। এবং মিউটার রোটেশন কী করে, অ্যাকচুয়ালি এটা মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খলের একটা সাম্যাবস্থা, এটা মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল, মুক্ত ও বদ্ধ শৃঙ্খলের টোটোমার নির্দেশ করে। এই হলো মিউটার রোটেশনের বৈশিষ্ট্য। তাহলে আলোক সক্রিয় যৌগ দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তনের ঘটনাকে বলা হয় মিউটার রোটেশন, যেটা সব মনোস্যাকারাইডগুলোর ক্ষেত্রে দেখা যায়। কিছু ডাইস্যাকারাইড প্রদর্শন করে অ্যাসিড বা ক্ষারের উপস্থিতিতে এর মিউটার রোটেশন হার বৃদ্ধি পায়। আম্লিক বা ক্ষারীয় দ্রাবকে মিউটার রোটেশন সাধারণত দেখা যায় না, উষ্ণতা বৃদ্ধিতে মিউটার রোটেশন হার বৃদ্ধি পায় এবং এটা বদ্ধ শৃঙ্খলের ধারণাতে, এটা অ্যাকচুয়ালি মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল এই দুটো অবস্থার একটা টোটোমার নির্দেশ করে। তোমরা বলতে পারবে সুক্রোজ মিউটার রোটেশন দেখাবে কি না? এই হলো আজকের ক্লাসে আমরা তাহলে দেখলাম যে গ্লুকোজ ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যালডোহ্যাক্সোস মনোস্যাকারাইড এবং গ্লুকোজের উৎস, গ্লুকোজের গঠন সংকেত প্রতিষ্ঠা, সেক্ষেত্রে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল উভয় ক্ষেত্রে। কেমন লাগলো ক্লাসটা বলো তো? সেই সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মিউটার রোটেশন টার্ম এবং গ্লুকোজের বিভিন্ন বিক্রিয়াগুলো আমি ভাগ করে করে আমরা মনে রাখার চেষ্টা করব এবং গ্লুকোজের বিভিন্ন তথ্য তোমাদের মনে থাকবে এই প্রত্যাশা রেখে ক্লাসটা এখানে শেষ করছি।